তিনজনে কিচেন থেকে বেরিয়ে আসে এবং তিনজনই যে যার রুমে চলে যায়। কিছুক্ষণ পরে ফ্রেশ ট্রেশ হয়ে তিনজনই নিচে নামে। মা তোর বাবাকে নিয়ে বসে পড়, আমি খাবারটা সার্ভ করে দিচ্ছি। ও আজ ঘরে অতিথি এসেছে বলে নিজে ভালো সাজছে, অন্যদিন তো আমাকে দিয়ে খাবার সার্ভ করায়। কর, কোথায় কি কথা বলতে হয় এখনো শিখলি না। জিমি যাও গিয়ে বসে পড়ো। দিদি আপনিও বসে পড়ুন। আমাকে কিন্তু বলতে হবে না, আমি বসে পড়েছি। হ্যাঁ আপনাদের সার্ভ করে দিয়ে বসে পড়ছি। না বসুন, বাকিটা আমাদের যে যা লাগবে নিয়ে নেব। ডাইনিং টেবিলে নামজিন একসাথে বসে, বিমিন একসাথে বসে, ওদিকে মহিলা আর জেহব একসাথে বসে। জেহবের সিটটা এপাশে পড়েছিল আরেমের পাশে। বেশ ভালো মতোই হাসাহাসি খাওয়া দাওয়া হচ্ছিল। আঙ্কেল আপনার কিন্তু প্যান্টের ভেতর থেকে বেরিয়ে আছে, আমি ঠিক দেখতে পেয়েছি। এর হেসে মুখ থেকে ভাত ছিটকে যায়। আরেম সঙ্গে সঙ্গে নিজের চেন টেন ভালো করে দেখতে থাকে। আঙ্কেল আমি কিন্তু এখনো দেখতে পাচ্ছি, আপনি ঠিক করে দেখুন। কোথা দিয়ে দেখছো? সবই তো বন্ধ আছে। খোলা আছে, ভালো করে দেখুন। মাথার দিকটা একটু বেরিয়ে আছে। আরেম ভাবে তার প্যান্টটা ছিঁড়েই গেছে। আরেম ভালো করে মাথা নিচু করে দেখতে থাকে। কি বলছো এসব বলো তো? কোত্থেকে তুমি দেখতে পাচ্ছো? আমার আর স্যারেরটা তো লম্বা, হ্যাঁ চওড়াও আছে, কিন্তু আপনারটা এত চওড়া কেন? প্যান্টের ভেতরে রাখতে অসুবিধা হয় না? তে হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যেতে যাচ্ছিল, জিমিন ধরে নেয়। স্যার অবশ্য এক এক সময় হাতে করে নিয়ে ঘোরে, কতক্ষণই বা প্যান্টের ভেতরে রাখবে বলুন? আমিও এক এক সময় স্টাইল করার জন্য হাতে করে নিয়ে ঘুরি, কিন্তু আপনারটা তো এত চওড়া, প্যান্টের ভেতরে থাকতেই চাইছে না, বেরিয়ে যাচ্ছে। আরে নিজেরটা শেষে হাত দিয়ে ঢেকেই নেয়। এই যে হোক, তুই কি বলছিস? কোনটা চওড়া? কি আমি হাতে করে নিয়ে ঘুরি? এ বাবা ফোন! আঙ্কেলের ফোনটা পকেটের ফাঁক থেকে বেরিয়ে আছে। আরেম একটা স্বস্তির নিঃশ্বাস নেয় এবং ফোনটাকে বার করে টেবিলে রাখে। ওই যে দেখুন আঙ্কেলের ফোনটা কতটা চওড়া, আমার আর আপনার ফোনটা লম্বা তো বলুন? মহিলাটি জেহবের পিঠে করে জোরে মারে। আরে শয়তানটা, তুই উল্টা জন্মেছিস, কখনো সোজা করে কথা বলতে পারিস না। তোমরা সবসময় আমার এত ভুল কেন বোঝো? আমি ভুলটা কি বললাম? তুই আধা আধা কথা কেন বলিস? পুরো কথা বলতে তোর কিসের এত অসুবিধা হয়? তখন থেকে লম্বা চওড়া করে যাচ্ছিস। আপনি জানেন তো কখনোই আমার মুখ থেকে পুরো কথা বেরোয় না, একটু বোঝা নিতে কি অসুবিধা? ছেলেটা তো ভীষণ অসভ্য কথা বলে, আর আমার মেয়েটাকে দেখো এই সব উল্টোপাল্টা কথা হ্যাঁ করে হাসছে। দেখতে দেখতে ওদের লাঞ্চ টাইম শেষ হয়। এখন ওরা সবাই একসাথে ডাইনিং এ বসে আছে। দেখো জিমিন, আমি কি বলছিলাম, আমরা দুজনেই বিজনেসম্যান, সো আমাদের সম্মান একটা আলাদা। রেপুটেশন বজায় রাখতে তোমাদের একবার পাবলিকলি বিয়ে করে নেওয়া উচিত, নাহলে বিয়ের আগে বেবি কেমন দেখায়। আপনি একদম আমার মনের কথাই বলেছেন, আমি এটাই আপনাকে বলবো ভাবছিলাম। তো আজকালের মধ্যে ব্যাপারটা সেরে ফেলে কেমন হয়? হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমার সাইড থেকে কোনো প্রবলেম নেই। দেন ওদের মধ্যে অনেকক্ষণ এই ব্যাপারটা নিয়ে ডিসকাশন চলে। কোনো ব্যাপার না, আপনি যেমন বলছেন তেমনই হবে। 4 দিনের মধ্যেই আমরা পুরো কাজটা সম্পন্ন করব। ও কারা ইনভাইটেড থাকবে একটা লিস্ট করে নেওয়া যাক, সন্ধ্যেবেলা না শপিং এ বেরোবো? হ্যাঁ রাতের মধ্যে 2 বাড়িতে ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে, কালকের মধ্যেই সব কার্ড ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তারপরও বিয়ের অনেক তোড়জোড় আছে, এই সব কালকেই সারতে হবে। নামজিন নিজেদের মধ্যে কথাবার্তা বলে একটা ইনভাইট লিস্ট রেডি করতে থাকে। ওদিকে জিমিন নিজের মতন একটা লিস্ট রেডি করতে থাকে। তের হাতে একটা পেপার আছে, কিন্তু তে খালি বসে আছে। মহিলাটি সবার জন্য হালকা ফুলকা টিফিন নিয়ে আসে। জিমিন আমাদের লিস্ট তো কমপ্লিট, তোমার হয়েছে? এই তো হয়ে এসেছে। তে টুকটুক করে জিমিনের পাশে সরে গিয়ে বসে। কি গো, এত কার নাম লিখছো? তোমার এই 200-300টা মেড বেবি গার্লসদের? আস্তে তে, কেউ শুনে ফেলবে। ওদের কেন ডাকতে যাব? আমার কত বিজনেসম্যান ফ্রেন্ড আছে জানো? এ বাবা, কেন ওদেরকে ডাকবে না? ওরা তোমার বেবি গার্লস বলে কথা। সেবারে তো আমি শুনেছিলাম। তোমরা চিন্তা করো না বেবি গার্লস, তোমাদের সঙ্গে আমি ঠিক দেখা করতে যাব। তো ওদেরকে তোমারই বিয়েতে ডাকবে না? বেবি গার্লস বলে কথা। করো তে, চুপ করো। তখনের ব্যাপারটা আলাদা ছিল, আর এখন এটা আলাদা। এখন আমার একটাই বেবি, একটাই সোনা, একটাই কলিজা, সবকিছুই তুমি। আর হ্যাঁ, তোমার পেপারটা এমন সাদা কেন? তোমার কাউকে ইনভাইট করার নেই? না, আমার আর কে আছে? দাঁড়াও। তে পেপারে বড় বড় করে জিমিন লিখে দেয়। এই নাও, তোমাকে আমার বিয়েতে ইনভাইট করলাম, এসো কিন্তু। তে জিমিনের থেকে একটু দূরে সরে বসে। আঙ্কেল এই নিন, আমার পেপারটা রেডি। যেগুলো এক নাম হবে কেটে দেবো তো? হ্যাঁ অবশ্যই। জিনকে 2টো লিস্ট দিয়ে কাজ দিয়ে দেয়, যেগুলো এক নাম হবে কেটে দেওয়ার জন্য। যে হোক টুক করে তের পেপারটা তুলে নেয়। এ কি, তুমি তো কাউকে ইনভাইট করনি, তোমার পুরো লিস্ট খালি কেন? কানা তুমি, এত বড় বড় করে একটা নাম লেখা আছে দেখতে পাচ্ছ না?
জিমিন, তুমি স্যারকে তোমার বিয়েতে ইনভাইট করেছো? কেন, ও কি আমার বিয়েতে থাকবে না? ওখানে উপস্থিত সবাই মোটামুটি হেসে ওঠে। এইতে তুই তোর বন্ধুদের ইনভাইট করিসনি কেন? না, ওদেরকে ইনভাইট করার কোনো দরকার নেই, আমার ওদেরকে একদম পছন্দ নয়। আচ্ছা ড্যাড, আমরা কখন শপিং এ বেরোবো? আরএম ঘড়ির দিকে তাকায়। এই তো টাইম হয়ে এসছে বেরোবো, তুই যা আগে রেডি হয়ে আয়। তে নাচতে নাচতে রুমে চলে যায়, সাথে সাথে জেহপও যায়। জিমিনও আস্তে আস্তে উঠে রুমে চলে যায়। ওমা দিদি, আপনি বসে আছেন, আপনিও যান, রেডি হয়ে আসুন। না না, আপনারাই যান, কেনাকাটি করে আসুন, আমি আর বাড়ি থেকে কোথাও বেরোবো না। এই কেমন কথা, আমরা সবাই মিলে যাব? আপনারা তো কিছু পছন্দ অপছন্দ আছে নাকি? না না, ওরা যা পছন্দ করে আনবে ওটাই ভালো, আমি যাব না। যেতে পারতেন দিদি, আমরা সবাই মিলে যাচ্ছি, আপনি একা থাকবেন। ও ঠিক আছে, ওরা ছোট, ওরা যাক, মজা করুক, আপনারা দুজন তো আছেনই ওদেরকে গার্ড করার জন্য। ওরা তৈরি হয়ে নিচে চলে আসে এবং শপিং এর জন্য বেরিয়েও যায়। দেখতে দেখতে ওদের বিয়ে সম্পূর্ণ হয়। আজ ওদের বাসর। একে জিন এইমাত্র জিমিনের রুমে রেখে এলো। জিমিন, কিছু মনে করো না, কথা বলছি, আমার মেয়েটা কিন্তু প্রেগন্যান্ট। হ্যাঁ বাবা জানি, আজ তোমাদের বাসর রাত, কিন্তু আমার মেয়েটা এখন প্রেগনেন্ট, সেটা মাথায় রাখবে। জিমিন হালকা মাথা নাড়ায়। নামজিন ওখান থেকে চলে যায়। জেহো পাশ থেকে জিমিনকে ঠেস মেরে বলে, স্যার আন্টি আঙ্কেলের কথা মাথায় রাখতে পারবেন তো? চুপচাপ রুমে যা, রাত হয়েছে। মহিলাটির বকা খেয়ে জেহো ওখান থেকে নিজের রুমে চলে যায়। এই জিমিন, আজ কিন্তু কোনো নোংরামি করবি না বাবা। জানি আজ তোদের বাসর রাত, কিন্তু তোদের বাসর একদিন আগেই হয়ে গেছে বলেই তুই আজ প্রেগনেন্ট, সেটা যেন মাথায় থাকে। এই সব করে নিজের বিপদ কিন্তু আবার নিজে ডেকে আনিস না। জিমিন আর কি করবে, নিরুপায়ের মতন হ্যাঁ বোধক মাথা নাড়ায়। মহিলাটি জিমিনকে জিমিনের রুমে ঢুকিয়ে দিয়ে চলে যায়। জিমিন রুমে ঢুকেছিল অনেক আশা নিয়ে, কিন্তু রুমে ঢুকেই সব আশা নিরাশায় পরিণত হয়। জিমিন দেখে তের অলরেডি ওয়েডিং ড্রেস চেঞ্জ করে নাইট ড্রেস পরা হয়ে গেছে। তে এখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। এ কি তে, তুমি চেঞ্জ করে নিয়েছো? আর কি করবো, যাও তুমি আগে চেঞ্জ করে আসো। না মানে আমি কি আমি যাও, তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে এসো। তে জিমিনকে ড্রেস দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। জিমিন কিছুক্ষণের মধ্যেই চেঞ্জ করে বেরিয়ে আসে এবং দেখে তে শুয়ে পড়েছে। জিমিন বেডে গিয়ে শুয়ে তেকে জড়িয়ে ধরে। সরো সরো, একদম এসব কিচ্ছু না। কি বলছো বেবি, আজ আমাদের বাসর। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? তুমি এখন বুঝতে পারছো না আমি কি চাই? না, বুঝতে চাইছি না, আমি এখন প্রেগন্যান্ট, আমার খুব ঘুম পেয়েছে, আমার মাথায় হাত বুলিয়ে দাও। জিমিন অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও কোনো লাভ হয় না, তাই নিরুপায় হয়ে মাথায় হাত বোলাতে থাকে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দুর্ভাগ্য স্বামী আজকের আমিই মনে হয়। আজকের রাতে প্রত্যেকটা স্বামী তাদের বউদের জাগিয়ে রাখে, আর আমি নিজের হাতে ঘুম পাড়াচ্ছি। বেডে ছড়িয়ে থাকা সুন্দর ফুলগুলোও বুঝতে পারছে আজকে আমার কষ্টটা, কারণ প্রত্যেকের বাসর রাতে ফুলগুলো নষ্ট হয়ে যায়, আর আমার ফুলগুলো দেখো কি সুন্দর তাজা হয়ে আছে। জিমিন দেখে তে ঘুমিয়ে পড়েছে। জিমিন তেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। মাঝরাতে তের ঘুমটা একটু পাতলা হয়ে যায়। তে ফিল করে জিমিন তার গলায় নাক ঘষছে। জিমিন, কি করছো? ঘুমাতে দাও। আমি আর পারছি না বেবি, প্লিজ। চুপ করে ঘুমিয়ে পড়ো, সব পারবে। তুমি বুঝতে পারছো না কেন আমার অবস্থাটা। প্রতি রাতে আমার তোমাকে অভ্যাস হয়ে গেছে, আর আজকের বাসর রাত, আজকেই তোমায় কিচ্ছু করতে পারবো না, আমার ভালো লাগছে না। প্লিজ তে একটু সুযোগ দাও। জিমিন, এই সময় কিছু করতে নেই, মম আমাকে বলেছে তোমায় যাতে আজ কিছু করতে না দিই, এতে বেবির ক্ষতি হয়। জিমিন তের গলায় হালকা হালকা কিস করছিল এবং বেডের সাথে তে দু হাত চেপে ধরে রেখেছিল। প্লিজ বেবি, একবার বোঝার চেষ্টা করো আমার অবস্থাটা, আমার দিকে তাকিয়ে দেখো একবার। সেটা দেখে বোঝা যাচ্ছে, ওয়াশরুমে চলে যাও। না বেবি প্লিজ, এমন বলো না, এখনো 1 মান্থ হয়নি, কোনো অসুবিধা হবে না। অ্যান্ড আই প্রমিস আমি একদমই হার্ড হব না, জেন্টালি থাকবো। না জিমিন।
Yes, baby, please understand. I can't control myself. জিমিন তের ওপরে উঠে পড়ে এবং তের চোখে মুখে কপালে ঘাড়ে গলায় অনেক কিস করতে থাকে। তের চোখে মুখে ভয়ের ছাপ ছিল। জিমিন তেকে সফট ভাবে কিস করে বলে, এত ভয় পেও না কলিজা, কিচ্ছু হবে না, আমি আমার কথা রাখবো। আমার ভয় লাগছে জিমিন, বেবির কোনো ক্ষতি হবে না তো? না সোনা, এখনো 1 মান্থ হয়নি, কিচ্ছু হবে না, ট্রাস্ট করো। ওকে জিমিন, আমি ট্রাস্ট করলাম তোমাকে, কিন্তু প্লিজ বি জেন্টল। আই নো বেবি, আমি তোমাকে কোনো রকম পেন বুঝতেই দেব না। জিমিন তেকে কিস করতে করতে আনড্রেস করতে থাকে। জিমিন, শুধু আজকে রাত্রে কিন্তু, কাল থেকে আর নয়। ওকে কলিজা। জিমিন তের প্রাইভেট পার্টগুলো সাকিং এবং লিকিং করতে থাকে। তে বরাবরের মতন আজও প্রপার উত্তেজনায় চলে আসছিল। Dirty, dirty girl. I hope the neighbors hear my name when you scream. Open your bedroom when your boyfriend leaves. Just তে জিমিনকে আঁকড়ে ধরে। স্টার্ট করো প্লিজ। জিমিন তেকে প্রপার উত্তেজিত করে কাজটা স্টার্ট করে। something unholy. He's sat back while she's dropping it. She be popping it. Yeah, she put it down slowly. She left him. সোনা, স্পিড ঠিক আছে তো? লাগছে না তো কলিজা? ব্যথা পাচ্ছ না তো বলো? No, জিমিন, I'm good. You have very good husband. এইভাবেই বেশ কয়েক ঘন্টা চলার পর ভোরের মধ্যেই ওরা দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। হসপিটালে ডেলিভারি রুমের বাইরে জিন অনেক টেনশন করছে, আর এম জিনকে শান্ত করছে। জিমিনের চোখে মুখেও টেনশনের ছাপ, বারবার ঘুরতে ফিরতে কেবিনের দিকে তাকাচ্ছে যে কখন ডক্টর বেরোবে। কিন্তু যে হোক এখনো হাসি মজা করে যাচ্ছে। সিরিয়াস সিচুয়েশনে হাসি মজা করার নামে যে হোক ওর এখনো হাসি মজা থামেনি। মহিলাটি ওকে ক্রমাগত বকেই যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর ডক্টর কেবিন থেকে বেরিয়ে আসে। কংগ্রাচুলেশন মিস্টার পার্ক জিমিন, ইউ হ্যাভ আ বেবি বয়। জিমিন বিশাল খুশি হয়ে যায়, তার সঙ্গে বাকি সবাইও। ডক্টর কি কথা শোনালেন, ছেলে হওয়ারই কথা, স্যারের যা জোর। দিদা দিদা, সবসময় যেখানে সেখানে কান মুলে ধরবে না তো, আমি বড় হয়েছি। তো এইটা যখন মনে আছে বড় হয়েছো, তাহলে বড়দের মতোই কথা বলো না কেন বাবা? ডক্টর, আমার তে সুস্থ আছে তো? আমরা কি তের সঙ্গে দেখা করতে পারবো? ইয়েস, ভেতরে যান, আমরা কেবিনে শিফট করে দিয়েছি, মাদার বেবি দুজনেই সুস্থ আছে। জিন বেবিটাকে কোলে তুলে নেয়। আরে দেখো দেখো, বেবিটাকে পুরো জিমিনের মতন দেখতে হয়েছে। জিমিন তের দিকেই তাকিয়েছিল, খুশিতে জিমিনের চোখে জল এসে গেছে। জিমিন, নিজের ছেলেকে কোলে নাও। জিন বেবিটাকে জিমিনের কোলে দিয়ে দেয়। জিমিন বেবিটাকে কোলে নিয়ে মন ভরে দেখতে থাকে। খুশির জল জিমিনের চোখে আর বাঁধ মানছে না। আরিম এগিয়ে এসে জিমিনের কাঁধে হাত রাখে। বাবা হওয়া পৃথিবীর বেস্ট হ্যাপিনেস জিমিন। জিমিন কি বলবে না বলবে কিছুই ভাবতে পারছে না, সে শুধু তার ছেলের দিকেই তাকিয়ে আছে। ছেলেকে কোলে নিয়ে জিমিন তের দিকে এগিয়ে যায়। থ্যাংক ইউ তে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফট আমাকে করার জন্য। তোমরা ছেলের নাম কি রাখবে কিছু ভেবেছো? ভি মিন। আরে তোমরা কি ভুলে গেছিলে? ভিমিন। হ্যাঁ, আমাদের ছেলের নাম ভিমিন। এইভাবেই গল্পটির শুভ সমাপ্তি হয়।